বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা একটা দুর্যোগময় মুহূর্ত দিয়ে পার করছি। এই মুহূর্তে আমরা কি করব? মনের ধৈর্য এবং সাহস রেখে এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে পুষ্টিকর খাবার খেয়ে নিজেরা সুস্থ থাকবো এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আমরা যেন খুব দ্রুত এই দুর্যোগময় মুহূর্ত থেকে বের হতে পারি। আজকে আমরা উপস্থাপনায় আছি আমি সানজিদা আনোয়ার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দশম শ্রেণীর অর্থনীতির সার্বিক আলোচনা করব। আগামী 11 অক্টোবর থেকে আমাদের কি শুরু হতে যাচ্ছে, আমাদের প্রথম মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এই কারণে আমরা যা পড়েছি সেই পড়ার উপর দিয়ে আজকে একটা সার্বিক আলোচনার ক্লাস হচ্ছে। তাহলে আজকে আমরা সার্বিক আলোচনা করব। এখানে আমরা যা যা পড়বো, আজকে শিখবো এবং পড়বো, জানবো, সেগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে এখানে আমি অধ্যায় ভিত্তিক যে 4টা অধ্যায় আমার মডেল টেস্টে পড়া দেওয়া আছে, সেই 4টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং সেই বিষয়গুলো কিভাবে লিখতে হবে সেগুলো সম্পর্কে জানবো। প্রশ্নের ধরন, আমাদের প্রশ্নটা কেমন হয়, কত, তারপরে মানবন্টন, কত মার্কসের পরীক্ষা, কিভাবে লিখতে হবে, উত্তর লেখার পদ্ধতি, এবং তার থেকে ওই 4টা অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলোর উত্তর এবং সেগুলো কিভাবে লিখতে হয় সেগুলো শিখবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা। প্রশ্নের ধরন, মানবন্টন, উত্তর লেখার পদ্ধতি এবং প্রশ্ন ব্যাংক। এরপরে আসি তাহলে আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনার পূর্বে আমাদের জানতে হবে যে কোন কোন অধ্যায় আমাদের পড়াতে ছিল। সিলেবাস সম্পর্কে আলোচনা আমাদের পড়ার মধ্যে ছিল প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয়, অর্থনীতির পরিচয়। দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। এখানে আমরা কিছু অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা যেমন ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, সূচক, ব্যয়, এগুলো সম্পর্কে জেনেছি। তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য। এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ অর্থনীতির যে উপাদানগুলো আছে, উপযোগ, চাহিদা, যোগান এবং চাহিদা এবং যোগানের দ্বারা কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় সেগুলো শিখেছি। আর অধ্যায়ে শিখেছি উৎপাদন ও সংগঠন নিয়ে। তাহলে আমরা আজকে সিলেবাস সম্পর্কে জানলাম যে আমাদের মডেল টেস্টে আছে 4টা অধ্যায় এবং 4টা অধ্যায়ের নামটাও দেখলাম। এরপরে আসি আলোচনায়। প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয়। তাহলে প্রথমে কি ছিল? অর্থনীতির পরিচয়। তাহলে অর্থনীতির ধারণা, অর্থনীতিটা কোন শব্দ থেকে এসছে, এর অর্থ কি, এগুলো হচ্ছে এখানে আমরা পড়েছি। এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো, অর্থনীতির জনককে। তাহলে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এটা কোন শব্দ থেকে এসছে? এটা ওকোনমিয়া থেকে এসছে, যার অর্থ ছিল, তার অর্থ হচ্ছে বাংলায় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা বিজ্ঞান। এবং অর্থনীতির এই ধারণা, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। এবং অর্থনীতির দুটি মৌলিক সমস্যা আছে, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণ, বা দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। এই দুটো হচ্ছে অর্থনীতির দুটি মৌলিক সমস্যা। দুষ্প্রাপ্যতা কাকে বলে? আমাদের সম্পদ কিন্তু সীমিত, এই কিন্তু অভাব হচ্ছে অসীম। এই সম্পদ যে সীমিত, সীমিত সম্পদের দ্বারা যখন আমাদের অভাব পূরণ করতে হয়, তখন কিন্তু আমরা কি করি? সম্পদের দুষ্প্রাপ্যতা হয়ে যায়, না, সম্পদ খুঁজে পাওয়া যায়, মানে সম্পদের পরিমাণটা কম। এই কারণে দুষ্প্রাপ্যতাটা আসে। অসীম অভাব, মানুষের কিন্তু অভাব অসীম, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের হচ্ছে মাধ্যমে অসীম অভাব পূরণের জন্য মানুষকে হচ্ছে কি করতে হয়? তার নির্বাচন করতে হয়। এবং এই নির্বাচন করার মাধ্যমে সে তার যে অভাবটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা অগ্রাধিকারের ভিত্তিতে সে সম্পদ নির্বাচন করে এবং সেই অভাবটা মেটায়। অর্থনীতির 10টা নীতি আছে, সেই নীতিগুলো বইয়ে একদম 10টা পয়েন্ট দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। আয়ের বৃত্তাকার প্রবাহ, আয়ের বৃত্তাকার প্রবাহটা হচ্ছে আমি চিত্রে দেখিয়ে দিচ্ছি। এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে যেমন সম্পদের
অপ্রাচুর্যতার মধ্য দিয়ে অবাধ প্রতিযোগিতা, ব্যক্তির মুনাফা সর্বোচ্চকরণ, এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের যে অধিকার বা সম্পদের যে মালিক সেটা রাষ্ট্র, এবং অবাধ প্রতিযোগিতা, ব্যক্তি মুনাফা, এখানে সর্বনিম্নকরণ, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। আর মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে যে অর্থ ব্যবস্থাটা, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এবং ইসলামিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো শিখলাম, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপরে আসি ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থার মূলই যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুদ মুক্ত হচ্ছে ব্যবসা কার্য পরিচালনা করা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কিন্তু সুদ বা মুনাফা এগুলো ব্যবহৃত হয়, কিন্তু ইসলামিক অর্থ ব্যবস্থায় সুদটা ব্যবহৃত হয় না। সুদটাকে যেহেতু ইসলামের শরিয়াত মতে হারাম, সে কারণে ইসলামিক অর্থ ব্যবস্থায় সুদ থাকে না। এই যে এইগুলো হচ্ছিল বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে আসি অর্থনীতির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা। অর্থনীতির যে সংজ্ঞাটা আছে এল রবিনসন দেওয়া, সেই সংজ্ঞাটা হচ্ছে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। মার্শাল, অ্যাডাম স্মিথ এনাদের সংজ্ঞা আছে, কিন্তু সেই সংজ্ঞার কিছু কি ছিল, অসামঞ্জস্যতা ছিল, কিন্তু অর্থনীতির সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞাটাই হচ্ছে এল রবিনসনের দেওয়া। সেটা হচ্ছে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। অর্থনীতি, তাহলে অর্থনীতির দুটো মৌলিক সমস্যা পড়লাম না, যে সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। ঠিক এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু সেই দুটাই আছে, যে অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা, এই দুটার মধ্যে যে উপকরণের মধ্যে যে সমন্বয় বা মিল করিয়ে দিচ্ছে, সেই সাধনকারী কার্যাবলী নিয়েই আলোচনা করে হচ্ছে অর্থনীতি। তাহলে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এই সংজ্ঞার আবার কয়েকটা বৈশিষ্ট্য। তাহলে কি হচ্ছে, এখানে মানুষের অসীম অভাব সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এবং অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করতে যে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। বিকল্প ব্যবহারযোগ্য যে দুষ্প্রাপ্য উপকরণগুলো আছে সেগুলোর মধ্যেও সমন্বয় করছে। তাহলে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন এল রবিনসন। সংজ্ঞাটা অবশ্যই যেভাবে বইয়ে দেওয়া আছে বা এখানে আমি উঠিয়ে দিয়েছি ঠিক একইভাবে লিখতে হবে, কারণ ওনাদের কথা আমরা কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না, নিজেদের মতো করে বলতে পারবো না, যেভাবে আছে সেভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এটাই হচ্ছে অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা। এরপরে আসি আয়ের চক্রাকার প্রবাহ। প্রথম অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ছিল সেটা হচ্ছে আয়ের চক্রাকার প্রবাহ। এখানে দুটা মাত্র জিনিসকে ধরা হয়েছে, একটা হচ্ছে পরিবার সমূহ আর একটা হচ্ছে ফার্ম সমূহ। এনাদেরকে দিয়ে কি হচ্ছে, অর্থনৈতিক কার্যাবলী যেটা আছে সেটা পরিচালিত হচ্ছে। এবং এটার ফলে দেখো এখানে আছে প্রথমত পরিবার সমূহ। পরিবার সমূহের জন্য কি করতে হবে, উৎপাদন করতে হবে। কোথায় উৎপাদন করতে? উৎপাদনের উপকরণের বাজার থেকে যে উৎপাদন সেগুলো কি করতে হবে, সেগুলো ক্রয় করতে হবে বা সেগুলো অর্থ বিনিময় করে কাজে লাগিয়ে সেটা থেকে আমরা কি করব, সেটাই এই যে উৎপাদনের উপকরণের বাজারটা আবার কে নিয়ন্ত্রণ করে? ফার্ম করে। ফার্ম কি করে? উৎপাদন করে। এবং উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে তারা উৎপাদন করছে। কি উৎপাদন করছে? দ্রব্য ও সেবা উৎপাদন করছে। সেটার জন্য একটা বাজার, দ্রব্য এবং সেবার বাজার। সেই দ্রব্য এবং সেবার বাজারের জন্য কে ব্যয় করছে? পরিবার সমূহ ব্যয় করে সেগুলো ক্রয় করছে। দ্রব্য এবং সেবা ক্রয় করে নিজেদের অভাব উপযোগ এগুলো সব কি করছে, নিজেদের অভাব যেটা আছে সেটা মেটানোর চেষ্টা করছে। তাহলে আয়টা কি চক্রাকারে প্রবাহ করছে। পরিবার সমূহের কাছ থেকে উৎপাদনের উপকরণের বাজারের কাছে যাচ্ছে, তারপরে ফার্ম সেগুলো উৎপাদন করছে, সেগুলো ক্রয় করছে, সেগুলো আবার তারা উৎপাদিত করে দ্রব্য এবং সেবা বাজারে বিক্রি করছে, সেটা আবার ব্যয় করে কিনে নিয়ে আসছে কে? পরিবার সমূহ। এই যে এইভাবে ফার্ম এবং পরিবার কি হচ্ছে, একে অপরের উপরে কি করছে, নির্ভরশীল। যা পরিবারের জন্য যেগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো ফার্ম উৎপাদন করছে এবং ফার্মের কাছ থেকে পরিবার সেগুলো ক্রয় করে নিচ্ছে। এইভাবে আয়টা কি হচ্ছে, চক্রাকারে ঘুরছে। আবার এটা হতে পারে যে এই ফার্ম সমূহ যেগুলো
উৎপাদন করছে সেগুলো কাদের জন্য উৎপাদন করছে, মানুষের জন্য করছে। সেখানে কারা কাজ করছে, পরিবারের লোকজনই তো যে কাজ করছে, ওইখান থেকে তার একটা আয় হচ্ছে। এইভাবে আয়টা কি হচ্ছে, চক্রাকারে ঘুরছে। এটাই হচ্ছে অর্থনীতির আয় চক্রাকার প্রবাহ। এটা দুইটা মাত্র খাত দিয়ে বোঝানো হয়েছে, পরিবার এবং ভার্টিক সমূহ দিয়েই বোঝানো হয়েছে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা ছিল প্রথম অধ্যায়ে অর্থনীতির পরিচয় থেকে আমরা যে মূল বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো শিখলাম। এরপরে আসি দ্বিতীয় অধ্যায় আছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। এখানে অর্থনৈতিক সম্পদ, বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ, দ্রব্য, সুযোগ, ব্যয় ও চয়ন, আয়, সঞ্চয়, বিনিয়োগ, অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলী, এগুলো ছিল আমার কি মূল বিষয়। এখানে আলোচ্য বিষয় ছিল এগুলো। অর্থনৈতিক সম্পদ কাকে বলে, যেগুলো হচ্ছে কি করে অর্থনৈতিক কাজে যে সম্পদগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের মধ্যে দুটা আছে, একটা হচ্ছে কি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কৃষি সংক্রান্ত যে সম্পদগুলো আছে সেগুলো, এবং তারপরে আছে সেবা খাতে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেই সম্পদগুলো। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ আছে। সুযোগ, ব্যয় ও চয়ন, অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা বিষয় হচ্ছে সুযোগ, ব্যয় ও চয়ন। সুযোগ ব্যয় বলতে বোঝাচ্ছে যে আমি দুটা দ্রব্যই উৎপাদন করতে পারবো, কিন্তু দুটা উৎপাদন করতে গিয়ে আমার দেখা যেহেতু সম্পদ সীমিত আর অভাব অসীম, সে কারণে আমার কি করতে হবে, সে কারণে আমার ওই অসীম অভাবটা পূরণের জন্য সীমিত সম্পদ দিয়েই আমাকে পূরণ করতে হবে। তখন আমি কি করব, যে বিবেচনা করব বা গুরুত্ব যেটা আমার, যে দ্রব্যটার গুরুত্ব বেশি সেটা আমি উৎপাদন করব। সেই দ্রব্যটা উৎপাদন করতে যে আমি আগে যে দুটা দ্রব্য করতে পারতাম সেটার জন্য আমাকে একটা ছেড়ে দিতে হচ্ছে। ওই যেটা আমি ছেড়ে দিলাম সেই ত্যাগকৃত পরিমাণটাই হচ্ছে অন্য একটি দ্রব্যের সুযোগ ব্যয়। মানে একটি দ্রব্য, দুটি দ্রব্যের মধ্যে আমি যে দ্রব্যটি উৎপাদন করছি সেটার জন্য প্রথম দ্রব্যের আমি যতটুকু পরিমাণ ত্যাগ করলাম সেই ত্যাগকৃত পরিমাণটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। চয়ন, এই যে চয়নটা মানে নির্বাচন, চয়েস যেটা আমরা বলি, পছন্দ করা, বাছাইকরণ করা। চয়েস হচ্ছে যে আমার অসীম অভাব, এই অসীম অভাবটা পূরণ করবো আমি সীমিত সম্পদ দিয়ে। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে আমার প্রথমত ক্ষুধা লেগেছে এবং আমার কাপড়ও লাগবে, কিন্তু এখন আমি প্রথমত আমি কোনটা পূরণ করব? মানুষ কি করে, আমাদের মৌলিক চাহিদা প্রথমে কি আসে, খাদ্য আসে। তার মানে আমি খাদ্যের ব্যবস্থাটা করব। এই যে খাদ্যের ব্যবস্থাটা এবং কাপড়ের ব্যবস্থা, যেটার গুরুত্ব বা যেটার অভাব অনেক বেশি বা যেটা আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, আমি সেটাই নির্বাচন করব। এই যে এটাই হচ্ছে নির্বাচন, যে অগ্রাধিকারের ভিত্তিতে, অসীম অভাবের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে যেটা আমার খুব প্রয়োজন সেটাকে বাছাই যেটা বেছে নেওয়াটাই হচ্ছে চয়েস। এরপরে আসি আয়, সঞ্চয়, বিনিয়োগ। অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় হচ্ছে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ। আয় বলতে আমরা কি বুঝি, মানুষ যেটা কাজ করে যে অর্থটা উপার্জন করে সেটাই হচ্ছে আয়। আর আয়ের হচ্ছে, সঞ্চয় হচ্ছে আয় থেকে, আয়ের যেটা হয় সেটা থেকে তার ব্যয়টাকে বাদ দিয়ে যেটা রাখে, সঞ্চিত রাখে, সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয়ের কিন্তু অর্থনীতিতে আমরা একটা সংজ্ঞা সূত্র করেছি, তাই না? y = k, y = s minus c minus হচ্ছে s। এইটাই হচ্ছে আমাদের সঞ্চয় হচ্ছে সূত্র। বিনিয়োগ সঞ্চিত অর্থটা ভবিষ্যতে উৎপাদনমূলক কাজে ব্যবহারের জন্য যেটা হচ্ছে জমা রাখা হয় বা যেটা করা হয় সেটাই হচ্ছে বিনিয়োগ। কি অতীতে উৎপাদন কার্য পরিচালনার জন্য যে অর্থটা প্রয়োজন সেটাই হচ্ছে, সেটার জন্য যে মূলধনটা আমরা রাখি, সেই মূলধন নিয়োগ করি, সেটাই হচ্ছে বিনিয়োগ। অর্থনৈতিক কার্যাবলী বলতে বোঝাচ্ছে যে কাজগুলো করে অর্থ উপার্জন করা হয় সেগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। আর অর্থনৈতিক কার্যাবলী তাহলে তার বিপরীতটা, যে কাজগুলো করে আমরা অর্থনৈতিক ভাবে বা টাকা আয় করি না, সেটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে খুব সহজে বোঝা যাবে। যে আমাদের বাবা মা
মা কি করে, বাসায় কাজ করে, বাসায় যে সংসারের যে কাজগুলো আছে তিনি সেগুলো করছেন, আর বাবা কি করছে, বাইরে চাকরি করছেন। তাহলে এখানে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কোনটা করবে, বাবার কাজ করবে না মায়ের কাজ করবে? বাবার কাজ করবে, কারণ বাবা কি করছে, বাইরে চাকরি করে যে অর্থ উপার্জন করছে। কিন্তু মা তো বাসায় বাবার থেকে অনেক বেশি কাজ করে, তাই না? সংসারের যত যাবতীয় কাজ আছে সব মা করে, কিন্তু মায়ের জন্য আমরা মাকে কি অর্থ দিই, টাকা দিই, বেতন দিই না। ওই মায়ের এই কাজটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, যে মা কোনো টাকা পাচ্ছে না, কাজের বিনিময়ে, তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক যেটা সেটা পাচ্ছে না, এটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। তাহলে অর্থনৈতিক কার্যাবলী যে কাজ করে অর্থ উপার্জন করা হচ্ছে সেটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। আর অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে যে কাজটা করে কোনো অর্থ বা মাসের শেষে যে টাকা বেতন যেটা পাওয়া যায় না, সেটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। এরপরে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে যোগান, চাহিদা, যোগান, উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য। এখানে উপযোগ, ভোগ এবং ভোক্তা, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, চাহিদা, চাহিদা বৃদ্ধি, চাহিদা সূচি, চাহিদা রেখা, এগুলো সব কি আমাদের এখানে পড়েছি আমরা। যোগান, যোগান বৃদ্ধি, যোগান সূচি, যোগান রেখা, ভারসাম্য, দাম নির্ধারণ, এগুলো ছিল এই অধ্যায়ের আমাদের পড়ার বিষয়। উপযোগ, উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, যেটা মানুষের অভাব পূরণ করে সেটাই হচ্ছে উপযোগ। ভোগ বলতে আমরা যেটা থেকে আমাদের কি করি, ভোগ করি, বা আমরা যেটা থেকে আমাদের তৃপ্তি লাভ করি, উপযোগ পাই, সেটা হচ্ছে ভোগ। আর ভোক্তা, যে অবাধ দ্রব্য ব্যতীত অন্য সকল দ্রব্য কি করে, অর্থের বিনিময়ে ক্রয় করেন, তিনি হচ্ছে ভোক্তা। তাহলে উপযোগ, ভোগ এবং ভোক্তা, এই হলো আমরা জানলাম। এবার মোট উপযোগ। মোট উপযোগ বলতে যে আমরা যেটা থেকে আমাদের অভাব পূরণের সর্বোচ্চ সীমা পর্যন্ত যেটা আমরা ভোগ করি সেটাই হচ্ছে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত একক মানে ভোগের ফলে আমাদের যে তৃপ্তিটা আসে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। একটা উদাহরণের সাহায্যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার কি খুব আপেল খেতে ইচ্ছা করছে, এই আপেল খেতে ইচ্ছা করছে, তাহলে আপেল খাওয়ার জন্য আমি কি করলাম, আপেল ক্রয় করলাম। প্রথম আপেল ক্রয়ের জন্য আমি দিলাম 5 টাকা। ওই যে 5 টাকাটা ব্যয় করছি অভাব পূরণের জন্য, ওই 5 টাকাটাকে আমি ধরলাম এটা আমার উপযোগ। ওই আপেলটা খেয়ে আমি যে পরিমাণ তৃপ্তি পেলাম ওটা হচ্ছে 5 টাকা পরিমাণ। তারপরে আবার দ্বিতীয় আপেলটা কিনলাম, দ্বিতীয় আপেলটা ঠিক একবার খেয়ে আমার কি হলো, একটু পরিতৃপ্তি হলো, তারপরে দ্বিতীয়টা কিনতে গেলাম। দ্বিতীয়টা কেনার জন্য আমি কি করলাম, 5 টাকা না, এবার 4 টাকা দিলাম। এবং 4 টাকা দিয়ে ওই 4 টাকাটা হচ্ছে আমার আরেকটা উপযোগ। তাহলে আমার যদি দুটো আপেল ক্রয় করার ভোগ করার পরে আমার মোট উপযোগ কত হলো, 5 আর 4 9 হলো। তাহলে আমার মোট উপযোগ হচ্ছে ওই যে তৃপ্তিটার পরিমাণটা, সেটাই হচ্ছে মোট উপযোগ। এবার প্রান্তিক উপযোগ কি, আমি প্রথমটার জন্য কিন্তু 5 টাকা দিতেই রাজি ছিলাম, কিন্তু দ্বিতীয়টার জন্য আমি কি করলাম না, 5 টাকা দিলাম না, রাজি থাকলাম না, আমি দাম কমিয়ে আরো 1 টাকা কমিয়ে দিলাম। এই যে 5 থেকে 4 অতিরিক্ত 1 এককের জন্য যেটা, ওইটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত 1 একক এর জন্য আমি যে পরিমাণ হচ্ছে তৃপ্তি পাচ্ছি সেটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বুঝলাম। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এখানে ক্রমহ্রাসমান বলতে বোঝাচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। প্রান্তিক উপযোগটা কি হয়, আস্তে আস্তে ওই যে প্রথম আপেল খেয়ে যে আমি পরিতৃপ্তিটা পেলাম, দ্বিতীয়টা থেকে তার থেকে একটু কম পেলাম, তৃতীয়টা যখন আমি আবার খাবো বা ওটা ভোগ করবো তার থেকে একটু কম পাবো, এই যে আস্তে আস্তে কমে আসছে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান, মানে ধীরে ধীরে কমে যাওয়া। তাহলে প্রান্তিক উপযোগটা হয় ধীরে ধীরে কমে আসে। এক পর্যায়ে দেখা যাবে আমি যখন পঞ্চম আপেলটা খাবো বা ভোগ করবো, তখন আমার আর সেই তৃপ্তিটা, প্রথমটা খেয়ে যে পরিমাণ তৃপ্তি পেয়েছিলাম তখন আর লাগবে না, তখন আমার একটু কমে যাবে। এইভাবে যে কমে যাওয়া ভোগের যে উপযোগের পরিমাণটা, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ বিধি। এটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এ ছিল উপযোগ সংক্রান্ত। এরপরে আসি চাহিদা। চাহিদা বলতে বোঝায় কি, চাহিদা বলতে কোনো কিছু চাওয়াকেই বোঝায় না। অর্থনীতির ভাষায় চাহিদার 3টা শর্ত আছে। সেই শর্ত যখন কোনো
কেউ পূরণ করবে তখন সেটা তার সেই দ্রব্যের চাহিদা হবে। কি দ্রব্যটা ক্রয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে, শুধু ক্রয়ের ইচ্ছা থাকলে হবে না, সেটার জন্য অর্থ থাকতে হবে বা সামর্থ্য থাকতে হবে। এখন আমার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, কিন্তু আমি কি করব না, কিনতে চাচ্ছি না, তখন কিন্তু আমার চাহিদা ওটা হবে না। ক্রয়ের ইচ্ছা থাকতে হবে, সেই অর্থ থাকতে হবে, এবং ওই ক্রয়ে তোমার দ্রব্যটা অর্থের সাহায্যে সেই সামর্থ্যটাও থাকতে হবে যে আমি দ্রব্যটা ক্রয় করছি, তখনই সেটা চাহিদা হবে। তাহলে চাহিদা তিনটা শর্ত, কোনো দ্রব্যের চাহিদা বলতে আমরা যখন এই তিনটা শর্ত পূরণ করবে তখন তাকেই চাহিদা বলবো। চাহিদা বিধি, চাহিদা বিধি হচ্ছে চাহিদা সূত্র। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যখন দ্রব্যের দাম বাড়ে তখন চাহিদা কমে, এবং যখন দ্রব্যের দাম কমে তখন চাহিদা বাড়ে। এটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যাবে, আর দ্রব্যের দাম কমলে চাহিদা বেড়ে যাবে। এটা হচ্ছে চাহিদা বিধি। এখন চাহিদা সূচি, যেখানে এই বিধিটা ছক আকারে বা সূচি আকারে দেখানো হয় সেটাই হচ্ছে চাহিদা সূচি। যে এই সূচির মাধ্যমে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দেখানো হয়, সেই সূচিটাকে বলা হয় চাহিদা সূচি। এবং চাহিদা সূচি থেকে আমরা কি করি, চাহিদা রেখা অঙ্কন করি। এটা আমরা দেখেছি, ক্লাসেও শিখেছি, পরীক্ষা দিয়েছি বারবার। তাহলে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এগুলো হলো চাহিদা রেখা, এটা হলো ব্যক্তির চাহিদা রেখা। এবার বাজার চাহিদা তাহলে কাকে বলে? এই যে প্রত্যেকটা ব্যক্তি, একজন ব্যক্তির চাহিদা, এইরকম প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চাহিদার যে সমষ্টি সেটাই হচ্ছে বাজার চাহিদা। এবং বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। ঠিক যেভাবে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করি, ঠিক একইভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। গেল চাহিদা। এবার আসি যোগান। যোগান বলতে যে বাজারে কোনো দ্রব্যের যে পরিমাণ উপকরণ আছে সেটাই হচ্ছে যোগান, মানে বাজারে বিদ্যমান আছে, এবং ওইটুকু যে পরিমাণ বিক্রেতা যে দামে সেটা বিক্রি করতে রাজি থাকবে। সচরাচর বাজারে অনেক দ্রব্য আছে, কিন্তু সেটি বিক্রেতা দাম নির্ধারণ করে দিচ্ছে না এবং সে বিক্রি করতে চাচ্ছে না, তখন সেটা কিন্তু যোগান হবে না। তাকে কি করতে হবে, বিক্রির ইচ্ছাটা প্রকাশ করতে হবে যে আমি এই দামে দ্রব্যটা বাজারে বিক্রি করব। এটা হচ্ছে তার সরবরাহ বা যোগান। যোগান বিধি ওই একইভাবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যখন দ্রব্যের দাম বাড়ে তখন দ্রব্যের পরিমাণ বা যোগান বৃদ্ধি পায়, এবং যখন দ্রব্যের দাম কমে তখন যোগান কমে যায়। এটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাকে যোগান বিধি বলে। যোগান সূচি, যে সূচির মাধ্যমে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণ বাড়ে এবং দ্রব্যের দাম কমার সাথে সাথে যোগানের পরিমাণ কমে, যেটা প্রকাশ করা হয় বা দেখানো হয় যে সূচির মাধ্যমে, সেই সূচিটাকে বলা হচ্ছে যোগান সূচি। এবং যোগান সূচি থেকেই যোগান রেখা অঙ্কন করা যায়। তাহলে যোগানের সাথে দামের কেমন সম্পর্ক? যোগানের সাথে দামের সমমুখী সম্পর্ক, মানে যোগানের সাথে দামের একই সম্পর্ক, মানে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। কিন্তু চাহিদার সাথে দামের কি সম্পর্ক? চাহিদার সাথে দামের বিপরীতমুখী সম্পর্ক। চাহিদা বাড়লে দাম কমলে চাহিদা বেড়ে যায়, আর দাম বাড়লে চাহিদা কমে যায়। এটাই হচ্ছে সম্পর্ক। এবং বাজার যোগানটাও ঠিক একইভাবে, প্রথম বিক্রেতা দ্বিতীয় বিক্রেতার যোগানের যে সময়টি সেটা নিয়েই বাজার যোগান হয়, এবং বাজার যোগান সূচিটাও ওই রকম করে বাজার যোগান রেখাটা অঙ্কন করা হয়। বাজার প্রথম বিক্রেতা দ্বিতীয় বিক্রেতার সবগুলোর যোগফল নিয়ে, সমষ্টি নিয়ে বাজার যোগান নির্ধারণ করা হয়। ভারসাম্য দাম। ভারসাম্য দাম বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট পয়েন্ট যেখানে এসে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে, মানে ক্রেতা ওই দামে কিনবে এবং বিক্রেতা ঠিক ওই দামে বিক্রি করতে কি থাকবে, রাজি থাকবে। যেই বিন্দুতে বা যেই জায়গায় এসে তারা একদম স্থির হবে যে তারা এই জায়গায় এসে বিক্রি করবে এবং ক্রেতা এই জায়গায় কিনবে, সেই জায়গাটাই হচ্ছে ভারসাম্য অবস্থা বা ভারসাম্য দাম নির্ধারণ। যে যেখানে বিক্রেতাও রাজি থাকবে এই দামে দ্রব্যটা দিব, আর ক্রেতাও রাজি থাকবে ওই দামে দ্রব্যটা কিনবে, ঠিক ওই দামটাই হচ্ছে তার ভারসাম্য দাম। ধরি একটা হচ্ছে বাজারে চাহিদা হচ্ছে 100 এবং 120, যোগান হচ্ছে 140, 120। এখন আমার ভারসাম্য দাম কোনটা হবে? বিক্রেতা কি করলো, সে দামাদামি করলে 140 রাখবে, কিন্তু বিক্রেতা নিবে না, সে ক্রেতা নিচ্ছে না,
যে আমি 140-এ নিব, মানে ওই জায়গায় নিব না, তাহলে তখন সে 120-এ এসে রাজি হলো। যে বিক্রেতা বললো আমি 120 টাকায় দিব, ক্রেতা বললো আমি 120-এই কিনবো। ওই যে 120 যে জায়গাটা, সেটাই হচ্ছে ভারসাম্য দাম নির্ধারণ জায়গা। এখানে ভারসাম্য হলো যে যোগান এবং চাহিদা পরস্পর সমান হলো। তাহলে এই ছিল 3টি অধ্যায়ের সব আলোচ্য মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এগুলোই ছিল যে যোগান, চাহিদা, ভোক্তা এবং উপযোগ। এগুলো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আসি উৎপাদন এবং সংগঠন। চতুর্থ অধ্যায় আমরা কি করেছি? উৎপাদন এবং সংগঠন। এখানে কি কি পড়েছি? উৎপাদন ও উৎপাদক, উৎপাদনের উপকরণ, মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয়, প্রকাশ্য ব্যয়, অপ্রকাশ্য ব্যয়, ব্যক্তিগত এবং সামাজিক ব্যয়। তাহলে আমরা এখান থেকে কি কি পড়েছি? এখান থেকে পড়েছি উৎপাদন এবং উৎপাদক, উৎপাদনের উপকরণ, মোট, গড়, প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদন ব্যয়। এগুলোই হচ্ছে এখানকার আলোচ্য বিষয় ছিল। উৎপাদন, উৎপাদন হচ্ছে কি? কোনো কিছু তৈরি করা, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বোঝাচ্ছে যে মূলধন ব্যবহার করে সেটা কিছু অভাব পূরণের জন্য উপযোগ তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। উৎপাদক, উৎপাদক হচ্ছে যিনি উৎপাদন করে তাকে উৎপাদক বলা হয়। উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এগুলোই হচ্ছে উৎপাদনের উপকরণ। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন সবগুলো সমন্বয় করে কে উৎপাদন করছে? উৎপাদনকারী উৎপাদন করছে। সেই উৎপাদনকারীটাকে দেখে রাখা, এই 3টার মধ্যে সমন্বয় করা, তার যে প্রতিষ্ঠানটা করে সেটাই হচ্ছে সংগঠন। একটা ভালো সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কার্যাবলী বিভাগ, তারপরে ভার অর্পণ ও দায়িত্ব বিভাগ, কর্তব্য বন্টন। এগুলো নিয়ে যে কাজ করে যে সংগঠন, সেটা হচ্ছে একটা ভালো সংগঠন। মোট, গড় এবং প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন মানে সবকিছু উৎপাদন করছি, সেটা হচ্ছে মোট উৎপাদন। গড় হচ্ছে মোট উৎপাদন থেকে আমার মূলধন ব্যবহারের জন্য যে ব্যয় হচ্ছে সেটা বাদ দিলে যা থাকছে। প্রান্তিক হচ্ছে প্রত্যেকটা উৎপাদন অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য উৎপাদন করতে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে বোঝাচ্ছে যে উৎপাদন করতে করতে মোট উৎপাদন থেকে যখন হবে তখন একটা পর্যায়ে সর্বোচ্চ কারণ উৎপাদন হবে, তারপর থেকে উৎপাদন আস্তে আস্তে কমে আসবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় বলতে বোঝাচ্ছে যে সমস্ত উৎপাদন করতে যে একটা উপযোগ তৈরি করছি, সেটা তৈরি করতে আমার মোট যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এবং এই উৎপাদন ব্যয়ের দুটা বিবেচ্য বিষয় আছে। একটা হচ্ছে শ্রম, যেটা আমি দিচ্ছি, আমার যে শ্রম হচ্ছে অর্থ ব্যয় করছি শ্রমের জন্য সেটা। আরেকটা হচ্ছে উৎপাদনের জন্য যে আমার ওই যে মানসিক যে কষ্টটা, অনেক সময় চিন্তা থাকছে, ঘুম হয় না, বিশ্রাম নিতে পারে না, এটার জন্য যে মানসিক একটা কষ্ট, এই দুটা মিলেই আমার হচ্ছে মোট উৎপাদন ব্যয়, যেটার জন্য আমার একটা আর্থিক অর্থ এবং একটা শারীরিক কষ্ট যাচ্ছে। এই হচ্ছে উৎপাদন ব্যয়। প্রকাশ্য ব্যয়, যেটা আমি সরাসরি দেখতে পাই যে প্রকাশ্যে যেটার জন্য আমার ব্যয় হচ্ছে। অপ্রকাশ্য, যেটা আমার এই যে মানসিক কষ্ট, এটা তো দেখতে পাচ্ছে না কেউ যে এটার জন্য আমার ব্যয় হচ্ছে, এটা হচ্ছে অপ্রকাশ্য ব্যয়। ব্যক্তিগত ব্যয়, এখানে নিজে উৎপাদক যখন নিজে উৎপাদন করছে তার জন্য যে ব্যক্তিগত ব্যয়টা হচ্ছে সেটা। সামাজিক ব্যয়, এটা করতে যে আমার আশেপাশের পরিবেশটা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয় যদি শিল্প কারখানা করার জন্য, তখন আমাকে কি করতে হবে? তখন সেটার জন্য যে ক্ষতিপূরণটা দিতে হয় সেটা হচ্ছে সামাজিক ব্যয়। আশা করছি এই 4টা অধ্যায় থেকে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি যে আমাদের প্রশ্নের ধরন কি হয়। একটা হয় সৃজনশীল প্রশ্ন, যেখানে 11টি প্রশ্ন থাকে, তার মধ্যে আমাদের 7টি বৃত্ত হয়, আর বহু নির্বাচনী থাকে 30টা, এবং প্রতিটার জন্য আমাদের একটা বৃত্ত থাকে। সেই বৃত্তগুলো আমাদের কি করতে হয়? সঠিকভাবে পূরণ করতে হয়। এই ছিল প্রশ্নের ধরন। এরপরে আসি প্রশ্নের মানদণ্ড। সৃজনশীল প্রশ্নে লেখার জন্য আমাদের মান সর্বপূর্ণ মান থাকে 70, এবং 11টি প্রশ্নের মধ্যে প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকে 10 করে। 60টি লিখি সে কারণে 7×10=70 মার্কস হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন থেকে আসে। আর বহু নির্বাচনী 30টা থাকে এবং প্রতিটার জন্য আমাদের 1 মার্কস করে থাকে। এই 30টার জন্য আমাদের 30, মোট আমাদের 100 মার্কের হচ্ছে প্রশ্ন থাকে। এরপরে আসি
উত্তর লেখার পদ্ধতি। উত্তর লেখার পদ্ধতিতে আছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কিন্তু 4টা ভাগ থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা প্রয়োগমূলক, আর হয়ে থাকে উচ্চতর দক্ষতা। এর প্রথম একটা অনুচ্ছেদ দেওয়া থাকে। ওই অনুচ্ছেদের উপর ভিত্তি করে কি থাকে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সাধারণত থাকে। আর জ্ঞানমূলক মানে আমরা যা পড়েছি আমাদের জ্ঞান থেকে যেটা আসছে, এবং ওই উদ্দীপকটা পড়ে যা বুঝেছি সেটা এবং অধ্যায়টা পড়ে যা জেনেছি সেটা হচ্ছে অনুধাবনের মধ্যে থাকে। আর বহু নির্বাচনিত উত্তরপত্রের বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করলেই হয়ে যায়। এখানেও বহু নির্বাচনিতেও এই ঠিক একইভাবে 4টা অংশই থাকে। এরপরে আসি প্রশ্ন ব্যাংক। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, সেগুলো হচ্ছে অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তাই না? অসীম অভাব কি? যে আমাদের সম্পদ সীমিত, এটার দ্বারা আমরা যে কি করছি আমাদের অভাব, সেটাই হচ্ছে অসীম অভাব। দুষ্প্রাপ্যতা বলতে বোঝাচ্ছে সীমিত সম্পদের মাধ্যমে যখন অভাব পূরণ করতে যাব তখনই কি হবে? দুষ্প্রাপ্যতা হয়ে যাবে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় দুটা, একটা হচ্ছে অসীম অভাব আর দুষ্প্রাপ্যতা। সম্পদের বৈশিষ্ট্য কয়টি? সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। সুযোগ ব্যয় কাকে বলে? একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্য যে পরিমাণ আমি ত্যাগ করছি সেই ত্যাগকৃত পরিমাণটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। সঞ্চয়ের গাণিতিক সূত্রটি লেখো। সঞ্চয়ের গাণিতিক সূত্র হচ্ছে S = Y - C। আর বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে মূলধন উৎপাদনের জন্য, যে মূলধন উৎপাদন কার্য পরিচালনার জন্য যে মূলধন উৎপাদন করা হয় সেটাই হচ্ছে বিনিয়োগ। ভোক্তাকে অবাধ সহজলভ্য দ্রব্য ব্যতীত অন্য যে সকল দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ দিতে রাজি থাকেন তিনি হচ্ছেন ভোক্তা। অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি? অর্থনীতিতে চাহিদার শর্ত হচ্ছে 3টি। দাম এবং যোগানের সম্পর্ক কিরূপ হয়? দাম এবং যোগানের সম্পর্ক সমমুখী হয়। কখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়? যখন মোট উপযোগ কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। শ্রম কাকে বলে? উৎপাদন কার্য পরিচালনা করার জন্য যে শারীরিক এবং মানসিক পরিশ্রম হয় তাকে শ্রম বলে। ব্যক্তিগত ব্যয় বলতে কি বোঝায়? ব্যক্তি কোন উৎপাদন কার্য পরিচালনার জন্য ব্যক্তি নিজের যে মানসিক কষ্টগুলো আছে এবং শারীরিক পরিশ্রম আছে সেটার জন্য যে অর্থ ব্যয় করে সেটাই হচ্ছে ব্যক্তিগত ব্যয়। গড় উৎপাদনের সূত্র কি? গড় উৎপাদনের সূত্র হচ্ছে মোট উৎপাদন তার থেকে মূলধনের ব্যবহারজনিত যে ব্যয় সেটা বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে গড় উৎপাদন। ব্যক্তিগত ব্যয় বলতে কি বোঝায়? ব্যক্তিগত ব্যয় বলতে ব্যক্তির উৎপাদন কার্য পরিচালনার জন্য ব্যক্তির যে মানসিক কষ্ট এবং যে শারীরিক পরিশ্রম সেটার জন্য যে ব্যয় হয় সেটাই হচ্ছে ব্যক্তিগত ব্যয়। ভার অর্পণ কি? ভার অর্পণ হচ্ছে কর্তব্য পরিচালনার জন্য একটা উপযুক্ত কার্যনির্বাহী হাতে সেই কাজ করার জন্য যে দায়িত্বটা অর্পণ করা হয় সেটাকে ভার অর্পণ বলা হয়। এটা সংগঠনের বৈশিষ্ট্য, শেষ বৈশিষ্ট্য ছিল ভার অর্পণ। ভার অর্পণ মানে কোনো দায়িত্ব কাউকে বুঝিয়ে দেওয়া। এই হচ্ছিল জ্ঞানমূলক প্রশ্ন। এই 4টা অধ্যায় থেকে এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তোমরা এগুলো বেশি বেশি করে চর্চা করবে। এরপরে আসি অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দেখো উৎপাদন বলতে কি বোঝায়? এক কথায় আমরা বলতে পারি যে উৎপাদন বলতে বোঝায় যেটা তৈরি করা হচ্ছে সেটাই উৎপাদন বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে কি বোঝায় সেটা এখানে দেখতে হবে। অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে উপযোগ তৈরির জন্য যে পরিমাণ পরিশ্রম করে যেটা উৎপাদন করা হয়, যেটা তৈরি করা হয়, উপযোগ তৈরি করা হয় সেটাই হচ্ছে উৎপাদন। সংগঠনকে সমন্বয়কারী কেন বলা হয়? সংগঠনকে সমন্বয়কারী কেন বলা হয়? যে সংগঠন কি করছে? উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর মধ্যে কি করছে? সমন্বয় সাধন করছে। এগুলোই হচ্ছে এই কারণেই সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। গড় এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক ওই যে একটা রেখার মাধ্যমে আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি, ওটা লিখে দিলে এখানে হয়ে যাবে। 3টা সম্পর্ক বুঝিয়েছিলাম। ক্রেতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে সামর্থ্য থাকলে তাকে চাহিদা বুঝিয়ে রেখো। এটা হচ্ছে ক্রেতার শুধু ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে সামর্থ্যটাও থাকতে হবে। চাহিদার 3টা শর্ত আছে, সেই শর্ত 3টা এখানে একটু বুঝিয়ে দিলেই হবে। ভারসাম্য দাম নির্ধারিত হয়। যে ভারসাম্য দাম নির্ধারণ করার জন্য শিখালাম, উদাহরণ দিয়ে বললাম যে 140, 120, ঠিক ওই রকম করে বুঝিয়ে লিখলে এই লেখাটা হয়ে যাবে যে ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয়। চাহিদা বিধি কি? চাহিদা বিধি হয়েছে চাহিদা সূত্রের মাধ্যমে চাহিদা বিধি যে দেখানো হয় সেটা ব্যাখ্যা করতে হবে। ব্যক্তিগত সঞ্চয় কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত সঞ্চয় আয় এবং হচ্ছে ভোগের উপর নির্ভরশীল। এটা এইভাবে লিখতে হবে। মানবিক সম্পদকে অর্থনৈতিক সম্পদ বলা হয় কেন? কারণ মানবিক সম্পদ প্রাকৃতিক সম্পদ
এবং কি করা হয়, অন্যান্য যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগিয়ে মানবিক সম্পদ তৈরি করা হয়। মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে? মিশ্র অর্থ ব্যবস্থা বলছে ওই যে অর্থনীতিতে সমাজতান্ত্রিক, ধর্মতান্ত্রিক এবং ইসলামিক তিনটার অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো নিয়ে যে অর্থ ব্যবস্থাটা গড়ে উঠেছে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আয়ের বৃত্তাকার প্রভাবটি বুঝিয়ে দেবে, ওই যে আমি চিত্রের সাহায্যে যেটা বুঝিয়ে দিলাম ফার্ম এবং পরিবার দিয়ে ওইটাকে বুঝিয়ে দিতেই হয়ে যাবে। আশা করছি তোমরা সবগুলো অধ্যায় এবং প্রশ্নগুলো এরকম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এরকম আসে এরকম, এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবে। আর সর্বোপরি তোমরা আসলে বইটা ভালো করে পড়বে। আশা করছি তোমরা এতদিনের ক্লাসগুলো সব ঠিক মতো বুঝতে পেরেছ। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।